স্টোরি টাইমে আড্ডা.com ইউটিউব চ্যানেল, গল্প শোনার আসল ঠিকানা। আজ বুধবার মানেই গল্পের সংসারে সামাজিক গল্প। আজ আবার আমরা পাণ্ডুলিপি এবং স্টোরি টাইমের আড্ডা.com ইউটিউব চ্যানেলের যৌথ উদ্যোগে নিয়ে এসেছি একটি সামাজিক গল্প। গল্পটি হলো শাশুড়ি, কলমে অমিতাভ রায়। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, শাশুড়ি। বিয়ের আগেই শাশুড়ি সম্পর্কে সবাই ভয় দেখিয়েছিল। মিলি এমনও বলেছিল, শোন, নিজের মেয়ে আর পরের মেয়ে এক হয় না। কলির বিয়েটা ঠিক হলো হঠাৎই। ভালো পাত্র পাওয়া গেল। বিধবা মায়ের একমাত্র ছেলে, সরকারি চাকরি। ছেলের মা চাইছে তাড়াতাড়ি বিয়েটা হোক। কলির বাবা মাও এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইল না। পাপিয়া বাঁকা হাসি হেসে মন্তব্য করেছিল, শাশুড়িরা খাটতে চায় না, ছেলের বউ এসে কবে থেকে খাটাখাটনির দায়িত্ব নেবে এই আশাতেই বসে থাকে। ডিসেম্বর মাসে যোগাযোগ হলো। বিয়ে হলো জানুয়ারিতে। উত্তর কলকাতার মেয়ে দক্ষিণ শহরতলির বউ হয়ে চলে গেল। বিয়ের পর বাবার চোখে জল দেখে মন খারাপ হয়ে গিয়েছিল কলির। মা বলেছিল, মন দিয়ে সংসার করিস মা, খুব ভালো থাকিস। নয়ন যখন ওকে নিয়ে গাড়িতে উঠছে তখন কলি দেখে দোতলা থেকে বাবা এক দৃষ্টে তাকিয়ে আছে, চোখ ঝাপসা। কান্নায় ভেঙে পড়ল কলি। নয়ন পরে বলেছিল, জানো কলি, সে সময় আমারও বড় কষ্ট হয়েছিল, যেন জোর করে তোমাকে নিয়ে যাচ্ছি এরকম মনে হয়েছিল আমার। আসলে নয়ন একেবারে নরম মনের মানুষ। কলির সামান্য জ্বর হলেও কিরকম অসহায় হয়ে যায়। প্রথম বেশ ভয়ে ভয়ে শাশুড়ির সাথে কথা বলতো কলি। তাই দেখে শাশুড়ি বলেছিল, আমি কি তোর স্কুলের হেডমিস্ট্রেস নাকি রে? শুনে হাসি পেয়ে গিয়েছিল কলি। শাশুড়ি যে কখন ওর বন্ধু হয়ে গেল তাও বুঝতেই পারল না। এমনকি ওদের হানিমুনের ব্যবস্থাও শাশুড়ির উদ্যোগেই হলো। শাশুড়িকে একা ছেড়ে যেতে কলির কিন্তু একটু অস্বস্তি হলো। ওরা ফিরে আসার পর শাশুড়ি বলেছিল, যাক বাবা, আমার একটা ইচ্ছে অন্তত পূরণ হলো। আমার হানিমুন হয়নি জানিস। নয়নের বাবার সে সাহসই ছিল না। বাবা, মা, দিদি, জামাইবাবু সবাইকে নিয়ে হানিমুন গিয়েছিলাম আমরা। হেসে হেসে এই কথাটা শাশুড়ি বললেও কলি বুঝেছিল। শাশুড়ির এই হাসির আড়ালে একটা দীর্ঘ নিঃশ্বাস লুকিয়ে রয়েছে। শাশুড়ির আর একটা মাত্র ইচ্ছে, জীবনে নাতি বা নাতনির মুখ দেখা। ইচ্ছেটা নাতনিরই। স্বপ্নে নাকি নাতনিকে দেখেছেও কয়েকবার। বৌমাকে বলে বলে শাশুড়ির চেনা জানা একটা প্রাইভেট স্কুলেও ঢুকিয়ে দিয়েছে। বলেছে, বাড়িতে বসে থাকলে বাইরের পৃথিবীর স্বাদ গন্ধ কিচ্ছুই পাবি না তুই। সত্যিই বলেছে শাশুড়ি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে পড়িয়ে কলির এখন খুব ভালো লাগে। দুজন মিলে ওরা রান্নার এক্সপেরিমেন্ট করে। এখন বাপের বাড়ি গেলেও কিছুদিনের মধ্যেই শ্বশুর বাড়িতে ফিরে আসার জন্য ইচ্ছে হয় কলি। বন্ধুরা ঠাট্টা করে বলে, দেখারই বটে তুই, তোর মতো শাশুড়ি প্রীতি কারোর দেখিনি বাপু। পাপিয়া তো বলে, আসল কথা শাশুড়ি নয়, বরকে ছেড়ে একটি দিনও থাকতে চায় না আমাদের কলি রানী। সবাই হেসে ওঠে। কয়েক বছর দিনগুলো কাটছিল ভালোই, কিন্তু হঠাৎ শাশুড়ির শরীরটা ভেঙে পড়ল। ডাক্তার দেখে বিশ্রাম নিতে বলল, অ্যাকচুয়ালি আপনার প্রচুর খাটনি গিয়েছে, এবার একটু বিশ্রাম নিন। বৌমা তো চলে এসছে, এত টেনশন কিসের? শরীরটা তো ভেঙে পড়ছে। শাশুড়ি শুনতে চাইল না, বলল, ডাক্তারটা বোকা আছে, কাজেই যে আমার আনন্দ তা বুঝতেই পারল না। এরই মধ্যে খুশির খবর এলো, কলি মা হতে চলেছে। শাশুড়ির আনন্দ আর দেখে কে? নাতি বা নাতনিকে নিয়ে যে কি কি করবে তার প্ল্যান শুরু হয়ে গেল। সেই বছর পুজোর সময় ডেট পড়ল কলির। মহালয়ার পরে শাশুড়ি আর নয়ন ওকে বাপের বাড়িতে রেখে এলো। বাবা মাও সেটাই চেয়েছিল। শাশুড়ির শরীরটাও ভালো নেই।
যাওয়ার সময় শাশুড়ি ওর মাকে বলে গেল, দিদি, মেয়েটাকে ছেড়ে যেতে মন আমার চাইছে না, তবে এই সময় তো নিজের বাবা মার কাছেই সবাই স্বস্তিতে থাকে। হাসপাতালে ভর্তি হলে আমায় খবর দেবেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমি চলে আসব। শাশুড়ি চলে যাওয়ার পর বাবা কলিকে বলেছিল, এরকম শাশুড়ি সব মেয়ে পায় না মা, তুই কিন্তু ওনাকে কখনো অবহেলা করিস না মা। কলি নিজেও সেটা জানে। অষ্টমীতে কলির ডেট ছিল, কিন্তু তৃতীয়ার বিকেলেই বাচ্চা জানান দিল যে সে আগেই আসবে। তড়ি ঘড়ি ভর্তি করা হলো কলিকে। রাতে বেডে শুয়ে কলি নানান কথা ভাবছিল। এরকম সময় ওকে বাথরুমে যেতে হলো। আয়া ঘুমোচ্ছে দেখে একাই উঠছিল, নেমে আর টাল সামলাতে না পেরে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু বিস্মিত হয়ে দেখলো ওকে কে ধরে ফেললো। একটা পরিচিত গন্ধ পেল ও। শাশুড়ির গা থেকে এরকম স্নিগ্ধ গন্ধ পাওয়া যায়। ও একবার বলেই ফেলেছিল, মা, তুমি কোন পারফিউম মাখো গো, এরকম সুন্দর গন্ধ বেরোয়? শাশুড়ি বলেছিল, মায়েদের গায়ে এরকম গন্ধ থাকে, তার জন্য পারফিউম মাখতেই হয় না। সত্যি, শাশুড়ি ওর হাত ধরেছিল। বিস্মিত কলি বলে, মা, তুমি কখন এলে গো? তোমাকে আমার সঙ্গে থাকতে দিয়েছে? শাশুড়ি আয়ার দিকে তাকিয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বলে ওকে। বাথরুম থেকে ফিরে এসে কলি শুয়ে পড়ল। শাশুড়ি ওর মাথায় হাত বোলাতে থাকে। কলি বুঝতে পারে ওর দু চোখে নিবিড় ঘুম নেমে এসেছে, কিন্তু এই ঘুম বেশিক্ষণের জন্য স্থায়ী হলো না। শেষ রাতে ওর পেটে ব্যথা শুরু হলো। ডাক্তারবাবু এসে বললেন, সময় হয়ে গেছে, এবার লেবার রুমে নিয়ে যেতে হবে। সিস্টার, ওকে তৈরি করে দিন প্লিজ। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কলি দেখলো শাশুড়ি ঠায় দাঁড়িয়ে আছে, বেডের থেকে একটু দূরেই। ও তাকালেই হেসে ইশারা করে বলতে চাইছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হচ্ছে কই? প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। এই কষ্ট আর সহ্য করতে পারছে না কলি। ডাক্তারবাবুর মুখ দেখে বোঝা যাচ্ছে উনিও বেশ চিন্তিত হয়ে পড়েছেন। নার্সদের চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। শাশুড়ির মুখ দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। শাশুড়ি এগিয়ে এসে ওর মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণা যেন কোথায় মিলিয়ে গেল। আর ঠিক তারপরেই বাচ্চাটা জন্মালো। তার তীক্ষ্ণ কান্নার আওয়াজে বুকের মধ্যে খুশির হিল্লোল এলো কলির। শাশুড়ির চোখ দিয়ে তখন ঝরঝর করে জল পড়ছে। তারপর চারিদিকটা অন্ধকার হয়ে গেল কলির। জ্ঞান হারাবার আগে আবার সেই পরিচিত স্পর্শটা পেল কলি। শাশুড়ি তাহলে চলে যায়নি। জ্ঞান যখন ফিরল তখন বেশ বেলা। ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন ডাক্তারবাবু। ওকে চোখ মেলতে দেখেই বললেন, যাক, বাঁচা গেল, আর চিন্তা নেই, এবার মা মেয়ে দুজনে একদম ফিট। নয়ন, বাবা মা সবাই ওর দিকে কেমন উৎকণ্ঠার দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাইকে কলি দেখতে পাচ্ছে, কিন্তু শুধু শাশুড়িকে দেখতে পাচ্ছে না। আর 3 দিন ওকে হাসপাতালে থাকতে হলো। এর মধ্যে শাশুড়ি আর একটা বারও এলো না। ও মনে মনে ভাবলো ফিরে গিয়েছে বোধহয়, নয়নকে পাঠিয়ে দিয়েছে। ফেরার সময় নয়ন ওকে নিয়ে নার্সিংহোম থেকে ট্যাক্সিতে উঠল। কলি অভিমানের গলায় বলল, তোমরা কেউ সেই সময় ছিলে না, একা মা ছিল বলেই তো আমি বেঁচে গিয়েছি। বিস্মিত নয়ন বলে, তোমার মা তো তখন ছিল না। উফ, আমার মা নয়, তোমার মা, আমি মার কথা বলছি। নয়ন কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ওর দিকে। তারপর কান্না চাপতে চাপতে বলে, তোমাকে বলা হয়নি, তুমি যখন হাসপাতালে ভর্তি হয়েছ তখনই মা চলে গিয়েছিলেন। কি যা তা বলছো? নয়ন কিচ্ছু না বলে রুমাল দিয়ে চোখ মোছে। নির্বাক কলি কিছুক্ষণ পরে দুষ্ট কণ্ঠে বলে ওঠে, আমি জানি মা, তোমার ছেলে সব উল্টো পাল্টা বকছে। তুমি না থাকলে আমি আর খুকি বেঁচেই থাকতাম না। বাচ্চাটা কেঁদে উঠল। কলি বাচ্চাটাকে ওর বুকে টেনে নিল। সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে নয়ন। তারপরেই ট্যাক্সির আয়নার দিকে ওর চোখ চলে যায়। সেখানে নিজের মুখটাকেই দেখতে পায় নয়ন। কেমন একটা অদ্ভুত হচ্ছে মুখের ভাব। দুঃখ আর আনন্দ যেন মিলে মিশে একাকার হয়ে গেছে। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে আবার। কলি এবার ফিস ফিস করে বলে, মা, তুমি দেখতে চেয়েছিলে না, এই দেখো
তোমার নাতনি। বাচ্চাটা ঘুমের ঘোরে হাসছে, দেওয়ালা করছে। নয়নের বুকের মধ্যে কেমন যেন একটা করে ওঠে। শরতের সোনালি আকাশে রোদ ঝরে ঝরে পড়ছে। সামনেই দুর্গাপুজোর মণ্ডপ থেকে পুজোর ঢাক বেজে উঠল। আরতি হচ্ছে বোধহয়। আজকের গল্পটা শুনে কেউ হয়তো মনে মনে ভাবছে এটা শুধুই গল্প, বাস্তবে এরকম কোনো শাশুড়ি হয় নাকি। কেউ আবার ভাবছেন হয়তো আমার শাশুড়িই তো এরকম ছিলেন। কেউ হয়তো তার প্রিয় শাশুড়িকে পাশে নিয়েই গল্পটা শুনলেন। কেউ তার সেই প্রিয় শাশুড়ির চলে যাওয়ার জন্য দুফোঁটা চোখের জল ফেললেন। কেউ আবার একটু মনে মনে দুঃখ করে ভাবলেন, ইস, সত্যিই যদি আজকের গল্পের শাশুড়ির মতো আমার শাশুড়ি হতো। আসল ব্যাপার হচ্ছে শাশুড়ির জাতটাই যে খারাপ তা নয়, খারাপ ভালো তো মানুষের মধ্যে থাকে। তাই শাশুড়ির মধ্যেও ভালো খারাপ সবই থাকতে পারে। আজকের গল্প শুনে বরং কেউ কেউ এরকম শাশুড়ি হারানোর জন্য চোখের জল ফেলুন, কেউ কেউ এরকম শাশুড়ি পাশে থাকার জন্য তাকে জড়িয়ে ধরুন, আবার কেউ কেউ এরকম শাশুড়ি না হওয়ার জন্য একটু কল্পনাতেই ভাবুন এরকম শাশুড়ি হয়েছে। কিন্তু সব শেষে এইটা কিন্তু জানাতে ভুলবেন না আজকের গল্পটা কেমন লাগলো। আর ঠিক এইরকম গল্পই যদি আপনারা দিতে চান এবং চান যে আমরা এইভাবেই আপনাদের গল্পগুলো উপস্থাপিত করি, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল কোথায় গল্প পাঠাবেন। চট জলদি সেখানে গল্প পাঠিয়ে দিন। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে বুধবার এইরকমই কোনো লেখক বা লেখিকার এরকম সুন্দর গল্প নিয়ে। ততক্ষণের জন্য সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন storytimeeradda.com ইউটিউব চ্যানেল, গল্প শোনার আসল ঠিকানা।